have to go straight, Ryan. What? अरे आस्ते স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনিন্দিতা টেক্সাস থেকে। থ্যাংক ইউ। ব্যাগ কোথায়? ব্যাগ ও নিচে। নিচে ওকে টাটা। If you do that, then that means Badmaisi. ঢং 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 করে যাচ্ছে না? বাতাসটা রেয়ান। Put your leg properly. Concentrate putting your leg, beta. Yeah, we are getting late. Then you will not get the first position or the third, second, third, fourth position. Sure. Let's go. I have your চুলটা বড় হয়েছে, কাটাতে হবে খুব তাড়াতাড়ি। যাবো নিয়ে যাবো। চলো আসো আসো আসো, চলো আসো, চলো, we are ready. বাই। সকাল 6টা থেকে 8টা এই 2 ঘন্টা যেন সেকেন্ডের মতন পেরিয়ে যায়। আমার মতন ঘুমপ্রিয় মানুষ যে কিভাবে সকালে উঠে দুটো বাচ্চাকে স্কুলের জন্য রেডি করছে, তাও আবার টাইমে, মাঝে মাঝে জানেন তো ভাবতে বেশ অবাক লাগে। একেই হয়তো বলে পরিবর্তন। অবশ্য তারপরে একটা 45 মিনিটের হাঁটা সেরে নিয়েছি। এবারে কিন্তু রান্নার পালা। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন অরহর ডাল করব ভাবছি। অনেকটা সাম্বার স্টাইলেই করব, কিন্তু তেঁতুল দেবো না। আর এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এবার বাগানের টমেটো, অনেক কটাই হয়েছে, তার মধ্যে এটা একটা। এখন ডালটাকে শুধুমাত্র আমি পেঁয়াজ, টমেটো আর তার সঙ্গে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে শুধুমাত্র সেদ্ধ করতে দিচ্ছি। কয়েকদিন আগে দেশি বাজার থেকে যে এক গাদা সবজিপাতি এনেছিলাম, তার মধ্যে এই মোচাটাও ছিল। অন্যান্য সব সবজি শেষ হয়ে গেলেও এই মোচা আর কুমড়ো এই দুটোই বেঁচে আছে এখন। কুমড়ো খাওয়ার লোকের অভাবে কুমড়োটা পড়ে আছে, কারণ আমি ছাড়া বাদবাকি 3 জনের কেউই কুমড়ো পছন্দ করে না। আর মোচা ছাড়ানোর অলসতা আমি কাটিয়ে উঠতে পারিনি এতদিন, তার জন্য এটা পড়ে রয়েছে। রোজ একবার করে ফ্রিজ খুললেই চোখে পড়ছে, আর ভাবছি যে থাক, কালকে করব। এই করতে করতে দেখবো হয়তো খাওয়াই হলো না, নষ্ট হয়ে গিয়ে পুরোটাই ফেলে দিতে হলো। ডালটাকে আগে করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু ফোড়ন দিয়ে সাঁতলে নিচ্ছি। ডালের মধ্যে ফোড়ন বলতে কিন্তু আমি শুধুমাত্র গোটা জিরে আর গোটা সর্ষে দিয়েছি, তার সঙ্গে অবশ্যই কারি পাতা, আর এখন দিলাম আদা আর রসুন বাটা। ডাল রেডি, আর এরপরে করছি মোচাটা। মোচা যদি বাড়ির সবাইকে খাওয়াতে হয় তাহলে কিন্তু একটাই উপায়, এই মোচাটার মধ্যে একটু কিছু চিংড়ি মাছ অ্যাড করতে হবে। সেই কারণে আজকে আমি মোচা চিংড়িই বানাচ্ছি। এখন শুধুমাত্র আমি আলু কয়েকটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেই হলুদ আর নুন দিয়ে ভেজে তুলে নেব। তারপরে চিংড়ি মাছটাকেও একই রকমভাবে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। সেই চিংড়ি মাছটা এরপরে আলুটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে ভেজে নেব। দিলাম চিকেনটা এমনভাবে করবো যাতে রাতে একটু থেকে যায়, হয়ে যায়। ওই বেলা রান্না করার ইয়ে হচ্ছে না, বুঝলি। বিকেলের দিকে বাড়ির সবাই জানেন তো বাইরে এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়ছি, খেলাধুলো, হাঁটা, তার সঙ্গে বাচ্চাদের পেছন পেছন ছোটা, মানে পুরো বিকেলটা একদম জমজমাট হয়ে রয়েছে। একদিন আরেকবার আপনাদেরকে দেখাবো যে এখন আর শুধু বাচ্চা আর তার সঙ্গে হাজব্যান্ডরা নয়, আমরাও কিন্তু এখন নেমে যাচ্ছি নানান রকম খেলাতে। তো যাই হোক, রান্নাতে আবার ফিরে আসি। তেলের মধ্যে আমি গোটা জিরে, তার সঙ্গে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, আর শুকনো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা। তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ তুহিনের কিন্তু সবসময় একটা অভিযোগ থাকে আমার রান্নায় নাকি তেল কম হয়।
যাই হোক, আর এইবার দেশি দোকান থেকে কিন্তু এই সুন্দর একটা নারকেল গুঁড়োর প্যাকেটও কিনে এনেছি। অনেক কিছুতে ইউজ করা যাবে, অন্যান্যবার ফ্রোজেনটা আনি, কিন্তু এবার এটা পুরোটাই একটা শুকনো নারকেলের গুঁড়ো। সেটাকেই আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ড একটু জল দিয়ে শুধুমাত্র গরম করে নিলাম, আর তাতেই বেশ সুন্দর একটা নারকেল বাটার মতন একটা ব্যাপার তৈরি হয়ে গেল। এবার নারকেল বাটারটা দিয়ে আমি পুরোটাই আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একসাথে মোচা, আলু আর চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি আরও একটু আন্দাজ মতো নুন, আর তার সঙ্গে একটু বেশি করেই মিষ্টিটা দিলাম, আর অল্প একটু জল দিলাম, যেহেতু মোচাটা আগের থেকে সেদ্ধ করা ছিল, আর তার সঙ্গে আলুটাও ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু পুরোটা একদম সুন্দর রেডি হয়ে গেল। আর ওপর থেকে একদম শেষ পাতে ছড়িয়ে নিলাম একটু ঘি। রেডি আমার মোচা চিংড়ি। রান্না অলমোস্ট আমার হয়ে গেছে, শুধুমাত্র চিকেনটা বাকি রইলো। ম্যারিনেট করাই আছে, একদম বাচ্চারা আসার আগে ওদের জন্য একটু করে দেবো। আর এবারে বসেছি বলতে পারেন পুজোর আগের ঘর পরিষ্কার করা নিয়ে। অনেক দিন ধরেই পেন্ডিং রয়েছে কাজটা, কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। এমনিতে ধরুন লিভিং রুম বা অন্যান্য জায়গাগুলো, কিচেন, তার সঙ্গে ডাইনিং রুমটা মোটামুটি পরিষ্কার থাকে, যেহেতু সেই জায়গাটা সবসময় আমাদের যাতায়াত থাকে। কিন্তু এই কদিন ধরে বেডরুমের এই ড্রেসারটা বড় অগোছালো হয়ে পড়ে আছে। একেই তো ওষুধের পুরো জায়গাটা ভরে রয়েছে, আর তার মধ্যে প্রচুর ওষুধ দেখছি এবার আউট অফ ডেট হয়ে গেছে, সেগুলোকে ডিসকার্ড করে এবার আমাকে একটু সুন্দর করে ওই জায়গাটা অর্গানাইজ করতে হবে। কারণ অনেক সময় দরকারের সময় দেখা যায় যে যেটা দরকার সেটা ছাড়া বাদবাকি সব কিছু ওষুধ রয়েছে, তাও আবার এক্সপায়ার্ড হয়ে। তো সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি, আর ভেতরটাও সুন্দর করে একটু আমি ভ্যাকুম ক্লিন করে নিলাম, কারণ অনেক ধুলো ঠুলো পড়ে আছে। বেশ সুন্দর লাগছে দেখুন গোছানোর পরে। আর দুদিন পরেই কিন্তু আমাদের এখানে প্রথম দুর্গাপুজোটা হতে চলেছে, যেটা বলেছিলাম যে রামকৃষ্ণ মঠের বেদান্ত সোসাইটির যে দুর্গাপুজো, সেটাতেই কিন্তু আমরা এই শনিবার দিন যাচ্ছি। তো অনেকের মনেই আপনাদের কোশ্চেন আসে যে এখানে যে দুর্গাপুজো হয় সেগুলো কিভাবে হয়, কিভাবে বলতে কিভাবে তারা চাঁদা তোলে বা কত টাকা চাঁদা তোলে। তা আমি ভাবলাম যে এই ব্যাপারেই আপনাদের সঙ্গে ছোট্ট করে কিছু ইনফরমেশন শেয়ার করি। এখানে জানেন তো দেশের মতন ওই চাঁদার ব্যাপারটা নেই। এখানে যে শব্দটা প্রচলিত আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। যে কোনো পুজোতে গেলে একটা রেজিস্ট্রেশন আমাদের করতে হয়, সেটা অনলাইন আপনি করতে পারেন অথবা মন্দিরে গিয়েও করতে পারেন। তো বেশিরভাগ মানুষ অনলাইনে সেটা করে থাকে, আর যেমন আমরাও এবার করেছি। তো সাধারণত এই হুস্টানে মোটামুটি যে 3টে পুজোতে আমরা যাই, সেই 3টে পুজোতে কীরকম চাঁদা লাগে বা রেজিস্ট্রেশন ফি কেমন লাগে সেই সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেবো। এছাড়াও এক একটা স্টেটে ধরুন এক এক রকম, বা আর একটা সিটিতে এক এক রকম হয়তো রেজিস্ট্রেশনের ফি হতে পারে। তো আমরা প্রথম যে মন্দিরে যাচ্ছি বা যে বেদান্ত সোসাইটির পুজোতে যাচ্ছি, সেখানে জানেন তো এর আগে পর্যন্ত প্রত্যেক বছর কোনো রেজিস্ট্রেশন ফি লাগতো না। মানে বলতে পারেন পুরোটাই ফ্রি ছিল। মানে সেখানে যাওয়া, বসে ঠাকুর দেখা, সমস্ত কিছু ঠাকুরের পুষ্পাঞ্জলি থেকে শুরু করে ভোগ সমস্ত কিছু সেগুলো বিনামূল্যে কিন্তু তারা করতে দিতেন। এমনকি যে লাঞ্চের ব্যবস্থা থাকতো সেখানে, মানে লাঞ্চ মানে কিন্তু সেটা শুধুমাত্র ঠাকুরের একটা প্রসাদ না, মানে লাঞ্চ মানে সেটা লাঞ্চ, পুরো ভরপেট যে খাবার হয় সেই খাবার ঠাকুরের প্রসাদ, কিন্তু সেটাও কিন্তু পুরোটাই ফ্রিতে ছিল। এবার আমরা কি করতাম, বা বেশিরভাগ মানুষই যেটা করে, যে সেখানে গিয়ে নিজের মতন করে যেটা ইচ্ছা সেইটুকুই ঠাকুরের নামে হয়তো টাকা ডোনেট করেন। কিন্তু এই বছর থেকে তারা চালু করেছেন যেটা, যে প্রত্যেক ফ্যামিলি পিছু মাত্র $25 করে তারা ধার্য করছেন। এবার ফ্যামিলি বলতে সেখানে 2জন অ্যাডাল্ট আর 2জন কিড কিন্তু ইনক্লুড আছে। আর যদি ধরুন আপনি একা যেতে চান তাহলে একজনের জন্য $10, মানে ধরুন মাত্র ওই একজনের বলতে পারেন যেটা ওই 800 টাকা মতন আর কি লাগছে। তবে ঠাকুর দর্শন আর তার সঙ্গে পুজোয় পার্টিসিপেট করতে কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না। যদি আপনি লাঞ্চ করতে চান তবেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন ফিটা লাগছে। আর এবারে আসি হুস্টনের জনপ্রিয় হুস্টন দুর্গাবাড়ির দুর্গাপুজোর কথায়। তো সেখানে কিন্তু প্রত্যেক বছরই একটা রেজিস্ট্রেশন ফির ব্যবস্থা থাকে, আর সেটা থাকে যারা দুর্গাবাড়ির মেম্বার তাদের জন্য একরকম, আর যারা নন মেম্বার তাদের জন্য আরেক রকম। এই বছরে তারা তাদের নন মেম্বার
যে রেজিস্ট্রেশন ফি সেটা রেখেছেন প্রায় $540, মানে প্রায় ধরুন ওই 43,000 টাকা মতন। আর যারা সেখানকার মেম্বার তাদের জন্য ধার্য হয়েছে $420, মানে প্রায় ধরুন ওই 34,000 টাকার মতন। তবে এই যে টাকাটা দিচ্ছেন তার মধ্যে কিন্তু তারা 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এই 4টে দিন, মানে পুজোর 4 দিনই লাঞ্চ আর ডিনার দুটোই কিন্তু আপনি ওই দুর্গাবাড়িতেই করতে পারবেন। যদিও আমাদের কোনো সৌভাগ্য হয়নি এর আগে সেখানে লাঞ্চ বা ডিনার করা, তবে শুনেছি লোকমুখে যে সেখানে নাকি নবমীর দিন মাটন পর্যন্ত খাওয়ানো হয়, মানে বেশ ভালোই একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আর শুধুমাত্র যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটাই নয়, তার সঙ্গে ধরুন আপনি যদি সেখানে কোনো কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতে চান তবে কিন্তু আপনি যদি সেখানকার এই রেজিস্ট্রেশন ফিটা দেন আপনি কিন্তু সেই কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। আর তার সঙ্গে তারা পুজোতে একটা ম্যাগাজিনও বার করেন, সেই ম্যাগাজিনটাও কিন্তু আপনি ফ্রিতে পাবেন। দুর্গাপুজোর সাথে সাথে কিন্তু কালী পুজো, লক্ষ্মী পুজো, এমনকি সরস্বতী পুজোতেও পার্টিসিপেট ওখানে অনেকেই করেন। তবে প্রত্যেকটার একটা নির্দিষ্ট প্যাকেজ রয়েছে, মানে ধরুন কোনো একটা প্যাকেজ আছে যেখানে আপনি 4টে পুজোতেই সেখানে যেতে পারবেন, মানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর কোনো প্যাকেজে আবার সিঙ্গেল পুজোতেও আপনি পার্টিসিপেট করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বললাম যে ওখানে গেলেই যে রেজিস্ট্রেশন ফি দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরাও সেখানে প্রত্যেক বছরই যাই, কিন্তু আমরা হয়তো সেখানে রেজিস্ট্রেশন করি না ঠিকই, কিন্তু সেখানে গেলে আপনি সেখানকার পুজোও দেখতে পারবেন, পুষ্পাঞ্জলিও দিতে পারবেন, সবই করতে পারবেন। শুধুমাত্র ওই যেটা বললাম যে সেখানকার খাওয়া দাওয়া বা যেটা লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা থাকে তার সঙ্গে যে কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করা ওগুলো হয়তো করতে পারবেন না। বাদ বাকি কিন্তু ঠাকুর দর্শন, পুষ্পাঞ্জলি, এমনকি ঠাকুরের প্রসাদও কিন্তু সেখানে বিনামূল্যেই বিতরণ করা হয়। আরও একটা পুজোতে যেটা আমরা প্রত্যেক বছরই যাই সেটা হচ্ছে SDKKM এর পুজো, মানে শিব দুর্গা কৃষ্ণ কালী মন্দির। সেটাও কিন্তু এই সাইপ্রেসের কাছাকাছি মন্দির তাদের তৈরি চলছে, যদিও এখনও পূর্ণভাবে সেই মন্দির স্থাপনা হয়নি, তাই তারা পুজোটা এবারে এই হুস্টনের যে ইসকন মন্দির সেখানেই করবেন। তো সেখানেও কিন্তু একটা প্যাকেজ মোটামুটি যেটা আমরা জানতে পেরেছি যে দুর্গাপুজো আর কালী পুজো, দুর্গাপুজোর 4 দিন 10 থেকে 13 আর কালী পুজোর 1 দিন, এই 5 দিন আপনি যদি ওখানে লাঞ্চ আর ডিনার করতে চান তাহলে কিন্তু ফ্যামিলি পিছু আপনাকে $300, মানে ওই প্রায় 24,000 টাকা মতন দিতে হবে। তবে যেরকমটি আগে বললাম যে এখানে কিন্তু শুধু ওই লাঞ্চ ডিনার নয়, কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করা, তার সঙ্গে পুজো সংখ্যা কিন্তু এনারাও দিচ্ছেন। তবে এখানেও কিন্তু সেই একই, শুধুমাত্র ঠাকুর দর্শন বা পুজোয় সবার সঙ্গে গিয়ে সেখানে মেতে যাওয়া বা ঠাকুরের প্রসাদ, সেগুলোর জন্য কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ফি লাগে না। কথা বলতে বলতেই কিন্তু গোটা কিচেনটা মোটামুটি আমার ক্লিন আপ করা হয়ে গেল। এবারে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই রোবটকে এখন একটু চালিয়ে দিতে হবে। তবে আমার ফ্লোরগুলো লিভিং রুমের মোটামুটি ক্লিন হয়ে যাবে। মোটামুটি প্রত্যেক সপ্তাহে 2বার থেকে 3বার এই রোবটকে চালিয়ে দিলে গোটা ঘরটা ক্লিন থাকে। তবে আজকে আরও একবার চালিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখুন রণবাবু স্কুল থেকে আসার পরে উনিও কিন্তু আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন বাড়ির পরিষ্কার করার কাজে। এত জিনিস নিয়ে বেচারা করতে পারছে না নাকি রে? ভালো করে করো, ভালো করে। You have to go straight, Ryan. ওই দেখ ওখানে সিকুইন পড়ে আছে, যা। ওই যে ওখানটাতে দেখ সিকুইন পড়ে আছে। তোর এইগুলো তো সরাতে হবে, না সরালে কি করে হবে? এটা সরাতে হবে, নে কর এবার। বল নে কর, সব সরিয়ে দিলাম না। আরে আস্তে, ওটাকে নিচে নামা, নিচে নামা, উঠে গেছে তো। টায়ার্ড হয়ে গেলি? হ্যাঁ টায়ার্ড হয়ে গেলি? এবার কি কি এটা হয়ে গেছে করা? তো যা বাবার সাথে কি ক্রিকেট খেলে বাড়ি যা। যা, আমি ক্লিন আপ করে নেবো, তুই যা, যা তুই যা।
ব্লগটাকে আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো গোটা ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে। আর যদি ভালো লেগে থাকে কোনো কারণে তবে এটাকে অন্যদের সঙ্গে শেয়ারও করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।